ডিয়ার সিউএলইটি অ্যাসপিরেন্টস, যারা এবছর পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কিছু নোটিফিকেশনস ইউনিভার্সিটি তার নিজস্ব পোর্টালে দিয়েছে এবং আজকে সেই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করব। আজকে স্মার্ট বোর্ডে আমি দেখাতে পারছি না, কারণ ব্যক্তিগত কারণে আমি একটু বাইরে রয়েছি, আর সেই কারণে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। আজকের ভিডিওতে আমি টোটাল দুটো পিডিএফ নিয়ে ডিসকাস করব, যেটা ইউনিভার্সিটি তার নিজের ওয়েবসাইটে দিয়েছে। একটি হচ্ছে মেথোডোলজি অফ ই কাউন্সিলিং সিলেকশন অ্যাডমিশন, মানে কাউন্সিলিং সিলেকশন এবং অ্যাডমিশনের কি মেথড ফলো করবে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আর একটা হচ্ছে প্রভিশনাল অ্যান্ড টেন্টেটিভ ফিজ স্ট্রাকচার অফ ডিফারেন্ট ইনস্টিটিউটস, সেখানেও কিছু বিষয় আছে, সেই দুটোকে নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট আমি যেটা নিয়ে ডিসকাস করবো দ্যাট ইজ মেথোডোলজি অফ ই কাউন্সিলিং সিলেকশন অ্যাডমিশন। যে সমস্ত স্টুডেন্টরা র্যাঙ্ক করেছো সিউএলইটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে, তাদের মনের মধ্যে এখন একটাই কৌতূহল যে স্যার কীভাবে ই কাউন্সিলিং প্রসেসটা হবে। সেই মেথোডোলজিটাই কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা তাদের ওয়েবসাইটে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়েছে। সেখানে 5 পাতার একটা পিডিএফ দিয়েছে। সেই পিডিএফটাকে আমি এখানে ডাউনলোড করেছি এবং সেই পিডিএফটাকেই আমি তোমাদেরকে ডিসকাস করব। এখন প্রথম থেকে যে সিরিয়াল নাম্বার 1-এ যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হল টিকিট জেনারেশন, এটা আমাদের ডিসকাস করার প্রয়োজন নেই, এই প্রসেসটা অলরেডি ওভার হয়ে গেছে। 2 নম্বর যেটা আছে এলিজিবিলিটি ভেরিফিকেশন অ্যান্ড কনসিকুয়েন্সেস ফর মিস রিপ্রেজেন্টেশন, এটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে আমাদের এখন ডিসকাস করার প্রয়োজন নেই। এন্ট্রান্স টেস্ট অ্যান্ড মেরিট লিস্ট, এটাও আমাদের হয়ে গেছে, অলরেডি মেরিট লিস্ট পাবলিশড হয়েছে। এবং ট্রাই ব্রেকিং লজিক কী আছে, যেটা আছে পরবর্তী পেজে আমি দেখছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ই কাউন্সিলিং প্রসেসেস। তাহলে ই কাউন্সিলিং প্রসেসটা কি, যেটা সিরিয়াল নাম্বার 5-এ রয়েছে ওই পিডিএফের সিরিয়াল নাম্বার 5-এ যেটা রয়েছে সেখানে ই কাউন্সিলিং প্রসেসেস দেওয়া রয়েছে এবং সেই ই কাউন্সিলিং প্রসেসটা থেকে আমি ডিসকাস করা শুরু করব, যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তাহলে ক্যান্ডিডেটদের যে প্রেফারেন্স ওয়াইজ যে লিস্ট দিয়েছিল 14টা কলেজের, প্রত্যেকটা ক্যান্ডিডেট যে সে কোন কলেজে প্রেফারেন্স ওয়াইজ সাজিয়েছিল যে কলেজগুলো, সেই প্রেফারেন্স ওয়াইজ কিভাবে ই কাউন্সিলিং হবে, বা কোন একটা স্টুডেন্ট কোন একটা পার্টিকুলার কলেজে সিলেক্ট হওয়ার পরে যদি সে আপগ্রেড করতে চায়, মনে করো কি একটা প্রাইভেট কলেজে পেলো, সে চাইছে যে আমার যা র্যাঙ্ক আছে আমি গভর্নমেন্ট কলেজ পেতে পারি, সেক্ষেত্রে পরবর্তী সিলেকশন প্রসেসে যদি সে আপগ্রেড করতে চায় তো সেক্ষেত্রে কী প্রসেসেসগুলো রয়েছে সেইগুলো স্পটিক ইনস্ট্রাকশন এই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে। আমি 1 বাই 1 সেগুলোকে ডিসকাস করার চেষ্টা করব এবং খুবই সংক্ষিপ্ত আকারে, যাতে পুরো প্রসেসটা তোমরা এখানে ভালোভাবে বুঝতে পারো। তো ফার্স্ট অফ অল স্টুডেন্টদেরকে বলা হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশনের সময় স্টুডেন্টরা যে কলেজ প্রেফারেন্সেসগুলো দিয়েছিল সেই কলেজ প্রেফারেন্সেস অনুসারেই কিন্তু তাদেরকে কি করা হবে না, সিলেকশন প্রসেসটা ইউনিভার্সিটি শুরু করবে। মানে ফার্স্ট কাউন্সিলিং যেটা হবে সেই ফার্স্ট কাউন্সিলিং বা সিলেকশন প্রসিডিওর, সেখানে যেটাতে হাই প্রেফারেন্সেস দিয়েছিল, মানে 1 নম্বরে যে কলেজটাকে প্রেফারেন্স ওয়াইজ সাজিয়েছিল সেই কলেজটাতে যদি তার অ্যাভেলেবিলিটি থাকে, যদি তার র্যাঙ্কিংয়ের মধ্যে থেকে থাকে এবং সেখানে যদি সিট অ্যাভেলেবেল থাকে তাও তাকে সুযোগ দেওয়া হবে এবং পরবর্তী যে সাবসিকুয়েন্ট যে সিটগুলো আছে তখন সেটা ক্লোজ হয়ে যাবে যদি কিনা সে সিলেক্টেড হয়ে যায়। তো বিষয়টা কি আমি আরেকটু ক্লিয়ার করে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো একটা স্টুডেন্ট কিভাবে একটা সিলেকশন প্রসিডিওরের মধ্যে সে আসবে, এটাই হচ্ছে একটা স্টুডেন্টের ব্যাপার। এখন মনে করো কোন একটা স্টুডেন্ট 100 র্যাঙ্ক করেছে, কি 50 র্যাঙ্ক করেছে, কি 200 র্যাঙ্ক করেছে, কোনো না কোনো র্যাঙ্ক তো একটা সে করেছে, বা কি 1000 র্যাঙ্ক করেছে কিংবা 1500 র্যাঙ্ক করেছে। এখন সে একটা প্রেফারেন্সিয়াল অর্ডার অনুসারে 14টা কলেজকে প্রেফারেন্স ওয়াইজ সাজিয়েছিল এবং তার পছন্দ মতো কলেজগুলো সে 1 to 14 সাজিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কলেজটা সে প্রথমে দিয়েছিল, মনে করো যে র্যাঙ্ক 50 করেছে, 50 র্যাঙ্ক করেছে, সেই 50 র্যাঙ্কটাকে দেখতে হবে তার জেনারেল র্যাঙ্ক এটা নাকি এর মধ্যে ক্যাটাগরি র্যাঙ্ক আছে, সেগুলোকে দেখতে হবে। যদি দেখা যায় যে কোনো জেনারেল স্টুডেন্টের যদি এটা র্যাঙ্ক থাকে, তাহলে ফার্স্ট তাকে দেখে নিতে হবে 1 থেকে 50-এর মধ্যে সেখানে কি কোনো ওবিসি এসটি এসটি ক্যান্ডিডেট কি সেখানে রয়েছে। কারণ এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে পিডিএফটা আমি দেখছি, এই পিডিএফে যদি তোমরা সরাসরি চলে আসো, যে তো তোমরা যদি সরাসরি চলে আসো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে একদম লাস্ট পেজে 11 নম্বর যে পয়েন্ট আছে, সে 11 নম্বর পয়েন্টে সি পয়েন্ট নাম্বার ক্লজ সিতে সেখানে আনরিজার্ভ ক্যাটাগরি কনসিডারেশন অফ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, এখানে কিন্তু একটা পয়েন্ট উল্লেখ করে দেওয়া আছে যে এসসি এসটি পিডাব্লিউডি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে, বলছে দোজ হু হ্যাভ এন্ট্রান্স টেস্ট মেক্স equals to or higher than the last admitted UR category candidate
will also be considered under the unreserved category. তার মানে এসসি এসটি পিডব্লিউডি ওবিসি এ ওবিসিবি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি যে লাস্ট অ্যাডমিটেড আনরিজার্ভ ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছে তার ইকুয়াল বা তার থেকে বেশি মার্কস পেয়ে থাকে, তখন কিন্তু সে আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে ট্রিট হবে। তার মানে মনে করো হাজরা ল কলেজে, আমি বোঝানোর জন্য বলছি, 67টা মনে করো যে আনরিজার্ভ ক্যাটাগরির সিট রয়েছে। সেই 1 থেকে 67র মধ্যে যদি কোনো এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস বা পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি সেখানে যদি বাই মেরিট যদি কিনা সে সেই র্যাঙ্কের মধ্যে চলে আসে 1 থেকে 67র মধ্যে, সেক্ষেত্রে কিন্তু ওই 1 থেকে 67র মধ্যে যে কজন মানে ক্যাটাগরি স্টুডেন্ট সেখানে ঢুকলো তারা কিন্তু প্রত্যেকে আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে ট্রিট হবে, এবং তাদের রেসপেক্টিভ যে ক্যাটাগরিতে যারা যারা আছে এসসি এসটি ওবিসি যাই থাকুক না কেন, তারা কিন্তু মানে যারা ঢুকে গেল তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে বা আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে ট্রিট হবে। এবং বাকি যে মনে করো ওবিসি এতে সিট বলা রয়েছে কি যে 10% সিট রিজার্ভ থাকবে, তার মানে 12টা সিট মনে করে আছো, কিন্তু এই 12 জনের মধ্যে থেকে যদি 2 থেকে বা 3 জন যদি জেনারেল ক্যাটাগরিতে যদি কনভার্ট হয়ে গিয়ে থাকে বাই মেরিট, তখন 12 জন কিন্তু আবার সেই মানে ওবিসি এ ক্যাটাগরি থেকে কিন্তু আবার কিন্তু নেওয়া হবে। তবে যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে চলে যাচ্ছে বাই মেরিটে তাদেরকে কিন্তু ওবিসির মধ্যে কাউন্টিং করা হবে না, এটাকে এখানে বোঝাচ্ছে আর কি। তো বিষয়টা দাঁড়ালো এটাই যে যখন কোনো কাউন্সিলিং প্রসেস যখন হবে, সেই কাউন্সিলিং প্রসেসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফার্স্ট যখন কাউন্সিলিং হবে একটা সিলেকশন লিস্ট তারা পাবলিশ করবে, যেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছিলাম, যেটা পয়েন্ট নাম্বার 5-এ যেটা ছিল, তারপরেই দেখো পয়েন্ট নাম্বার 6-এ দেওয়া আছে পাবলিকেশন অফ সিলেকশন লিস্ট। তো সেপারেট সিলেকশন লিস্ট ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ, দ্যাট ইজ আনরিজার্ভ এসসি এসটি ওবিসি এ ওবিসিবি ইডব্লিউএস পিডব্লিউডি এদের জন্য বা হোয়াটসঅ্যাপ পুলিশ যারা আছে পাবলিশ করা হবে ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে। তাহলে প্রথম কাউন্সিলিং যেটা হবে র্যাঙ্কিং ওয়াইজ ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজের অ্যাভেলেবিলিটি অনুসারে স্টুডেন্টদের একটা সিলেকশন লিস্ট প্রোভাইড করবে, এবং সেই সিলেকশন লিস্টটা ক্যাটাগরি ওয়াইজ পাবলিশ করবে, এবং সেই সিলেকশন লিস্টটা যখন ফার্স্ট কাউন্সিলিংয়ে ইউনিভার্সিটি পাবলিশ করবে তারপরেই হচ্ছে সিট বুকিংয়ের প্রসেস। এখন এই সিট বুকিংটা কিভাবে করতে হবে, সিট বুকিংটা করতে গেলে তার এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া রয়েছে। বলছে যখনই সিলেকশন লিস্টটা পাবলিশড হয়ে যাবে, আফটার দ্য সিলেকশন লিস্ট ইজ পাবলিশড, যে মুহূর্তে পাবলিশড হয়ে যাবে, যে সমস্ত স্টুডেন্টগুলো সিলেক্টেড হচ্ছে তাদেরকে অনলাইনে কি করতে হবে, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, নিজের লগ ইন আইডি যেটা আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তাদেরকে সিট বুকিংয়ের জন্য অনলাইনে একটা ফিস পেমেন্ট করতে হবে। কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, যদি কোনো গভর্নমেন্ট কলেজে বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনে তার সিলেক্ট হয়ে থাকে তাহলে তাকে কি করতে হবে, 2000 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। যদি কেউ সেলফ ফিনান্স কলেজে হয়ে থাকে তাহলে তাকে 10,000 টাকা দিয়ে সিটটা তাকে বুকিং করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে 2000 বা 10,000 টাকা দিয়ে বুকিং করবে, এই টাকাটা হচ্ছে ইউনিভার্সিটি আর একটা নোটিফিকেশন দিয়ে সেখানে আমাদেরকে জানিয়েছে যে প্রভিশনাল বা টেন্টেটিভ ফিজ স্ট্রাকচার কি রয়েছে ডিফারেন্ট কলেজের মধ্যে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে 2-1 এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই, তাহলেই বুঝতে পারবে সিট বুকিংয়ের প্রসেসটা কি। মনে করো হাজরা ডিপার্টমেন্ট অফ ল, সেখানে দেওয়া আছে যে অ্যামাউন্ট অফ ফিজ টু বি পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ডিউরিং কাউন্সিলিং। কাউন্সিলিংয়ের সময় কতটা অ্যামাউন্টের ফিজ পেমেন্ট করতে হবে অ্যাডমিশন ফিজ হিসেবে কত টাকা পেমেন্ট করতে হবে, সেখানে 3,575 টাকা ডিপার্টমেন্ট অফ লয়ের জন্য বলে দেওয়া রয়েছে। এই 3,575 টাকার মধ্যে 2,000 টাকা তোমাকে ফার্স্ট কি করতে হবে, সিট বুকিং করতে হবে। এই 2,000 টাকা সিট বুকিং করার পরে 3,575 থেকে 2,000 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যে অ্যামাউন্টটা থাকছে ওই 1,575 টাকা, সেই 1,575 টাকা বলছে পরে সেই রেসপেক্টিভ কলেজে তোমাকে অ্যাডমিশনে দিয়ে দিতে হবে, এবং তার সাথে সাথে ফার্স্ট সেমিস্টারে যে ফিসটা রয়েছে সেটা পেমেন্ট করতে হবে আফটার কাউন্সিলিংয়েই কলেজকে দিয়ে দিতে হবে 775 টাকা। তার মানে এই যে 2,000 টাকাটা একটা স্টুডেন্ট অ্যাডভান্স দিচ্ছে বা 10,000 টাকাটা দিচ্ছে, সেটা এখানে রেসপেক্টিভ কলেজগুলোর জন্য যে অ্যাডমিশনের ফিস এখানে দিয়ে দেওয়া রয়েছে। যেমন হাজরা কলেজের জন্য 3,575 টাকা, সুরেন্দ্রনাথ ল কলেজের জন্য 11,900 টাকা, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের জন্য 3,930 টাকা, আর সাউথ ক্যালকাটা ল কলেজের জন্য 21,860 টাকা।
এই যে অ্যাডমিশন ডিউরিং কাউন্সিলিং যে অ্যাডমিশন ফিসটা দিতে হবে তাদেরকে, তার মধ্যে সিট বুকিং করার জন্য এই 4টে গভর্নমেন্ট কলেজে বলছে 2000 টাকা দিয়ে তুমি সিটটা বুক করতে পারবে, এবং 2000 টাকা দেওয়ার পরে রিমেনিং যেটা থাকছে অ্যাডমিশন ফিস, সেটা তোমায় কি করতে হবে, সে রেসপেক্টিভ কলেজের মধ্যেই দিতে হবে। সেটা কখন দিতে হবে, তোমার সিলেকশনটা হয়ে যাবার ঠিক পরেই তোমাকে সেই রিমেনিং টাকাটা দিয়ে দিতে হবে, এবং তারপরে সেমিস্টারের যে ফিজ আছে সেই সেমিস্টারের ফিজটা তোমাকে সেই রেসপেক্টিভ কলেজের মধ্যে দিয়ে দিতে হবে। এবার যদি কেউ প্রাইভেট কলেজ যদি হয়ে থাকে, প্রাইভেট কলেজের জন্য তোমাকে দিতে হবে কত টাকা, 10,000 টাকা সিট বুকিং। এখন মনে করো বিকাশ ভারতীতে কেউ চান্স পেয়েছে, তো বিকাশ ভারতীতে অ্যাডমিশন ফিজ এখানে দেওয়া রয়েছে 11,500 টাকা, তাকে সিট বুক করতে হবে কত টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, তাহলে বাকি থাকছে 1500 টাকা। সেই 1500 টাকাটা বলছে রেসপেক্টিভ কলেজে দিতে হবে, প্লাস 31,000 টাকা যেটা সেমিস্টার ফিজ রয়েছে, সেই সেমিস্টার ফিজটা তাকে ওই রেসপেক্টিভ কলেজ বা বিকাশ ভারতী ল কলেজে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে সিট বুকিং যে ব্যাপারটা আছে, সেই সিট বুকিংটা কীভাবে করতে হবে, না অনলাইনেই করতে হবে, এবং তারপরে কি করতে হবে, কিছু নেসেসারি ডকুমেন্টস, কি ডকুমেন্টস সেটা এখন বলেনি, যে ডকুমেন্টসগুলো বলবে সেই একটি পিডিএফ এর মধ্যে, একটি সিঙ্গেল পিডিএফ এর মধ্যে সেগুলোকে স্ক্যান করে সেগুলোকে কি করতে হবে, ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হবে, সেগুলোকে আপলোড করতে হবে। তো এই ফিস পেমেন্ট এবং ডকুমেন্ট আপলোড করার পরে ইউনিভার্সিটি এবং সে রেসপেক্টিভ কলেজ কি করবে, সেই ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করবে, এবং ভেরিফিকেশন করার পরে যখনই দেখবে ক্যান্ডিডেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়েছে, তখন কি করতে হবে না, তখন কলেজ অথরিটি তখন বাকি যে রেসিডুয়াল যে অ্যাডমিশন ফিস রয়েছে, মানে টোটাল অ্যাডমিশন ফিস থেকে 2000 বা 10,000 দেওয়ার পরে সেটা দেওয়া রয়েছে, সেই টাকাটা তাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। কখন সেটা, যখন রেসপেক্টিভ কলেজ অথরিটি স্যাটিসফাইড হবে উইথ দ্য ক্যান্ডিডেটস এলিজিবিলিটি, যেটা ক্যান্ডিডেট ডকুমেন্টস দিয়ে সেটাকে ভেরিফাই করার পরে সেটা তাকে দিয়ে দিতে হবে। এবার সেই রেসিডিউরি ফিস যেটা রয়েছে, সেই রেসিডিউর ফিসটা রেসপেক্টিভ কলেজে তাকে পেমেন্ট করতে হবে, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। এবং সেই রেসিডিউরি ফিটা কখন পেমেন্ট করতে হবে, সেই রেসিডিউরি যে ফিসটা রয়েছে সেটা তাকে পেমেন্ট করতে হবে, কাউন্সিলিংটা যে সিলেকশন প্রসেসটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাকে কি করতে হবে, সেটাকে ফিসটাকে পেমেন্ট করে দিতে হবে। এবার যেটা ব্যাপার হচ্ছে নেক্সট যে পয়েন্টটা, এখানে আরো বেশ কিছু জিনিসের কথা বলে দিয়েছে, সেগুলো অতটা এই মুহূর্তে তোমাদের প্রয়োজন নেই। ট্রান্সফার অফ রিফান্ড যদি কেউ হয়, সে রিফান্ডের কিছু প্রসিডিওরের কথা এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, মনে করো কোনো একটা স্টুডেন্ট প্রাইভেট কলেজে প্রথমে সিলেক্ট হয়েছে, তারপরে সে আপগ্রেডেশনের জন্য সে মনে করো আবার নেক্সট যে সিলেকশন প্রসেস রয়েছে, যেটা মপ আপ রাউন্ড রয়েছে, সেখানে মনে করো সে রেজিস্ট্রেশন করে সে প্রাইভেট কলেজ থেকে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেল, তাহলে গভর্নমেন্ট কলেজের জন্য তো মানে সিট বুকিং এর জন্য 2000 টাকা, কিন্তু এখানে 10,000 দিয়েছে, তাহলে বাকি যে 8,000 টাকাটা সেটা আছে সেটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে বা তাকে রিফান্ড করে দেবে সে রেসপেক্টিভ কলেজ। সেটা হচ্ছে এখানে সেই কথাটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, এবং ফিজ রিটার্ন নেওয়ার ক্ষেত্রে কি প্রসেস সেটাও কিন্তু বলে দেওয়া আছে, একটু তোমাদেরকে ফলো করতে হবে। নেক্সট যেটা হচ্ছে মপ আপ রাউন্ড। এখন স্টুডেন্টদের মনের মধ্যে প্রশ্ন, স্যার এই মপ আপ রাউন্ড জিনিসটা কি? এই মপ আপ রাউন্ডটা ইউনিভার্সিটি অনলাইনেই কন্ডাক্ট করবে। যখনই ফার্স্ট সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, যারা সিলেক্টেড হয়ে গেল বা নিজের নিজের কলেজ চুজ করে নিল, তাদের ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু যারা অ্যাডমিশন পেল না বা যারা সিলেক্ট হলো না, বা যারা চাইছে আপগ্রেড করতে, যে আমি যে কলেজ পেয়েছি এর থেকে বেটার কলেজ যদি আমি পেতে পারি তার চেয়ে ট্রাই করব, সেক্ষেত্রে বলছি কি স্টুডেন্টদেরকে কি করতে হবে না, নিজের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, যেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, এটাকে দিয়ে মানে সেকেন্ড যে সিলেকশন প্রসেস মপ আপ রাউন্ডে, তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। সেই অনলাইন পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেই রেজিস্ট্রেশনের জন্য বলছে নো রেজিস্ট্রেশন ফিস ইজ রিকোয়ার্ড, কোনো রেজিস্ট্রেশন ফিস তার জন্য লাগবে না, একটা স্টুডেন্ট সেটাকে রেজিস্ট্রেশন করতে পারবে। তাহলে যে স্টুডেন্টটা অলরেডি অ্যাডমিটেড হয়ে গিয়েছিল সিলেকশন প্রসেস, সেও চাইলে কি করতে পারে না, এই মপ আপ রাউন্ডে আপগ্রেডেশনের জন্য সে কি করতে পারে, আবেদন করতে পারে। এবং সেক্ষেত্রে কি হবে, আবার একটা ইউনিভার্সিটি কি করবে, যারা যারা রেজিস্ট্রেশন করলো মপ আপ রাউন্ডের জন্য, শুধুমাত্র তাদের মধ্যে থেকে কি করবে, সেকেন্ড সিলেকশন লিস্ট বের করবে। যারা যারা মপ আপ রাউন্ডে রেজিস্টার করলো না, তাদের কিন্তু লিস্ট আসবে না। তাদের রেজিস্ট্রেশন প্রত্যেককেই করতে হবে, মানে কাদের প্রত্যেকে যারা সিলেক্টেড হলো না তাদেরকে, সেই যাই র্যাঙ্ক থাকুক না কেন, যদি সেই সেকেন্ড লিস্টে তার নাম চলে আসে, তাহলে ঠিক প্রথম লিস্টে ঠিক যেভাবে আমি বললাম যে কিভাবে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে,
মানে সিট বুকিংয়ের জন্য, সেই প্রসেসের মাধ্যমে যে কলেজে সিলেক্ট হবে, যদি গভর্নমেন্ট হয় 2,000 টাকা, সেলফ ফিনান্স বা প্রাইভেট হলে 10,000 টাকা দিয়ে সিট বুকিং করে বাকি অ্যাডমিশন ফিজ এবং সেমিস্টার ফিজ দিয়ে তাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। এইরকমভাবে কিন্তু এই মপ আপ রাউন্ডটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত পুরো সিটটা কি হচ্ছে না রিজার্ভ হচ্ছে। সেই কারণে স্টুডেন্ট আশা করি এবারে বুঝতে পারছো যে কীভাবে তোমাদেরকে করতে হবে। এবং সেক্ষেত্রে এসটি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট এখানে তাদের কিন্তু বলে দেওয়া আছে যে রেসপেক্টিভ ইনস্টিটিউটে একটা স্টুডেন্ট চান্স পাচ্ছে অ্যাজ এ এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট, সেখানে কিন্তু যে লাস্ট যে অ্যাডমিটেড আনরিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে সে যে মার্কস পেয়েছে তার 25% থেকে নিচে যেন মার্কস যেন না পেয়ে থাকে। তাহলে মিনিমাম কত মার্কস পেয়ে একজন ক্যান্ডিডেট হিসেবে সেখানে তার সিটটা সে সিকিউর করতে পারবে সেটার ব্যাপারে 11 নম্বর যে পয়েন্ট আছে সেখানে দেওয়া আছে ক্রাইটেরিয়া ফর সিলেকশন অফ দ্য আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ইডাব্লিউএস প্রত্যেকের জন্য ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া রয়েছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম, মানে সিলেকশন বা কাউন্সিলিং মেথোডোলজি কি রয়েছে। খুবই ইজি প্রসেস, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমরা প্রতিনিয়ত গাইড করছি স্টুডেন্টদেরকে এবং আগামীতেও গাইড করব এই ব্যাপারে। তাহলে জিনিসটা জানালো এইরকম একটা ব্যাপার যে ইউনিভার্সিটি একটা সিলেকশন লিস্ট পাবলিশ করবে কিসের জন্য না ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্য। সেই সিলেকশন লিস্টে যারা যারা হয়ে গেল বা যারা চাইছে আপগ্রেডেশন করতে বা যারা হলো না তাদেরকে কি, যারা হয়ে গেল তারা অ্যাডমিশন নিয়ে নেবে, যারা হলো না তারা কি করবে না পরবর্তী মপ আপ রাউন্ডের জন্য তাদেরকে রেজিস্টার করতে হবে নিজের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই লিঙ্ক থেকে করতে হবে। যখন সেই অপশানটা হবে তখন আমরা তোমাদেরকে ফার্দার গাইড করব বা তোমরা যে টিউটরের কাছ থেকে হেল্প নিচ্ছ তাদের কাছ থেকে তোমরা গাইড নিয়ে তোমরা সেটা করবে। এবং সেক্ষেত্রে কী হবে, তোমরা স্টেপগুলোকে জাস্ট ফলো করতে থাকবে। জিনিসটা খুবই ইজি, ফার্স্ট টাইম তোমরা জিনিসটা দেখছো তাই তোমাদেরকে জিনিসটা নতুন মনে হচ্ছে এবং টাফ মনে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু জিনিসটা এমন কোনো কিছু নয় যে তোমাদের কিন্তু কোনো অসুবিধাও হবে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে আমি ডিসকাস করবো বলেছিলাম সেটা হচ্ছে যে ফিজ স্ট্রাকচার। ফিজ স্ট্রাকচার তো অলরেডি তোমাদেরকে বললাম যে ফিজ স্ট্রাকচারের ব্যাপারে কি রয়েছে এবং এই ফিজ স্ট্রাকচারের মধ্যে আপাতত যেগুলো তোমাদের অ্যাডমিশন ফিজ টাইমে লাগছে এবং সেমিস্টারের জন্য সেটা তোমরা দেখে নাও। পরবর্তীতে 2 to 10 সেমিস্টারের ফিজ এখানেও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে বেশিরভাগ কলেজের জন্য, সেটাও তোমরা দেখে নেবে যে কোনো কোনো কলেজের 2nd, 4th এবং 6th এবং 8th এবং 10 সেমিস্টার মানে অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা ফিজ স্ট্রাকচার কোনো কোনো জায়গায় আছে। সে যেভাবে ফিজ স্ট্রাকচার দেওয়া আছে এই ফিজ স্ট্রাকচার অনুসারে বাকি সেমিস্টারগুলোতে তোমাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে। তাহলে আপাতত এতটুকু জিনিস জানতে হবে যে কত টাকা অ্যামাউন্ট ডিউরিং দ্য কাউন্সিলিং পিরিয়ড একটা স্টুডেন্টকে পেমেন্ট করতে হবে অ্যাডমিশন ফিজ হিসেবে। তাহলে টোটাল দুটো ফিজ রয়েছে, একটা হচ্ছে অ্যাডমিশন ফিজ আর একটা হচ্ছে সেমিস্টারের টিউশন ফিজ। এই দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। তাহলে অ্যাডমিশন ফিজ যেটা দেওয়া রয়েছে ফার্স্টে, সেই অ্যাডমিশন ফিজের যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্ট থেকে পুরোটাই কিন্তু প্রথমে লাগছে না। প্রথমে লাগছে কি সিট বুকিং করার জন্য গভর্নমেন্ট কলেজের জন্য 2,000 রুপিস আর প্রাইভেট কলেজের জন্য 10,000 রুপিস। এবং সেই 2,000 বা 10,000 তুমি যে কলেজেই চান্স পাও না কেন, তুমি যদি গভর্নমেন্ট পাও 2,000 দিলে আর যদি সেলফ ফিনান্স বা প্রাইভেট কলেজ 10,000 টাকা দিলে এবং সেই রিমেনিং যে টাকাটা অ্যাডমিশন থেকে বাকি থাকলো সেইটা সে রেসপেক্টিভ কলেজে তোমাকে পেমেন্ট করে দিতে হবে এবং তার সাথে তোমার সেই কলেজের রেসপেক্টিভ যে সেমিস্টার ফিজ আছে ফার্স্ট সেমিস্টারের সেটা তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। এই হচ্ছে ফিজ স্ট্রাকচার রিলেটেড ইস্যু, আর কিন্তু কিছুই নয়। তাহলে একটা স্টুডেন্ট যারা র্যাঙ্ক করেছো তাদেরকে এখন খুবই সিনসিয়ারলি এই প্রসিডিওরটাকে ফলো করতে হবে এবং তার জন্য অনেক স্টুডেন্ট যারা আছে কলেজ প্রেফারেন্স যারা চেঞ্জ করার জন্য ইউনিভার্সিটির সুযোগ দিয়েছে, যারা চাইছো কলেজ প্রেফারেন্স চেঞ্জ করতে তোমরা নিজেদের মানে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কলেজ প্রেফারেন্স চেঞ্জ করে নিতে পারো। একদিনই সময় দিয়েছে 25 তারিখের মধ্যে তোমাদেরকে সেটা করতে বলেছে, সেটা তোমরা করে নিও। কিন্তু পরবর্তী যে স্টেপটা রয়েছে একটু নতুনত্ব এর মধ্যে রয়েছে, কিন্তু এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এবং খুবই ইজি প্রসেস রয়েছে এবং জাস্ট এই অনলাইনে জিনিসটাকে ফলো করতে হবে এবং তোমাদের টিউটরের কাছ থেকে একটু হেল্প নিয়ে তোমাদেরকে ঠিক মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশনটা করতে হবে যদি প্রথম সিলেকশন লিস্টে তোমার নাম না থেকে থাকে। আর যদি সিলেকশন লিস্টে নাম থেকে থাকে জাস্ট অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে তোমাদেরকে কি করতে হবে, নিজের সিটটাকে রিজার্ভ করতে হবে এবং তাড়াতাড়ি অ্যাডমিশনটাকে নিয়ে নিতে হবে। আর যদি সেখানে আপগ্রেডেশনের কোনো সুযোগ থেকে থাকে বা তুমি যদি চাও তাহলে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তী সিলেকশন প্রসেসের মাধ্যমে এবং সেই মতো করে তুমি পরবর্তীতে আরেকবার আপগ্রেডেশনে তুমি সুযোগ পেতে পারবে। তাহলে এন্টায়ার কাউন্সিলিংয়ের যে প্রসেস রয়েছে সেটাকে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং এরপরেও যদি তোমাদের কারোর কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা কি করতে পারো না, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেলের সেই কমেন্ট সেকশনে হোক বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আমার সাথে যদি পার্সোনালি কেউ যোগাযোগ করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা হোয়াটসঅ্যাপ কল করবে, কারণ এই মুহূর্তে আমি ইন্ডিয়ার মধ্যে নেই, ইন্ডিয়ার বাইরে রয়েছি। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল রোমিং থাকার কারণে আমি কারোর ফোন ধরতে পারছি না।
আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা কল করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো, ভয়েস মেসেজ করতে পারো। আমি ঠিক যথাসময়ে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আজকে এখান পর্যন্তই। ফার্দার যদি কোনো আপডেট এসে থাকে আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেটাকে দিতে থাকবো এবং হেল্প করার চেষ্টা করবো। প্রত্যেকে ভালো থেকো।